2019 সালের 7ই অক্টোবর নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন বুয়েটের ছাত্র আবরার ফাহাদ। সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে আমাদের আজকের গল্পটি। উল্লেখ্য যে গল্পে শারীরিক অত্যাচার ও গালিগালাজের উল্লেখ থাকায় গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। শুরু হচ্ছে আজকের গল্প আবরার। বুয়েটের আহসানুল্লাহ হলটি সংক্ষেপে আওলা নামে পরিচিত এর বাসিন্দাদের কাছে। সেই আওলার মাঠে বসেই এক সন্ধ্যায় আড্ডা দিচ্ছিল ফার্স্ট ইয়ারের ছাত্র মনোজ, সুবীর সহ আরও কয়েকজন। তাদের সঙ্গে যোগ দিতে এলো কিশোর। সিনিয়র হওয়া সত্ত্বেও নিজের আন্তরিক বন্ধুত্বপূর্ণ স্বভাবের কারণে সবার কাছেই পরিচিত সে। কি রে, তোরা দল বেঁধে কি আলাপ করছিস? তোদের আড্ডার একটু ভাগ নিতে এলাম। আসেন দাদা, বসেন। দাদা, ঈশ্বর গণরুম থেকে গত মাসে 17টা মোবাইল চুরি হয়েছে, এটা নিয়ে আলাপ করতেছিলাম। শুনেছি, ঘটনাটা খুবই আনফর্চুনেট। হলে যদি ছাত্রদের নিরাপত্তা না থাকে তাহলে তো মুশকিল। আর শোন, অনেকেই হয়তো এখনো নতুন ফোন কিনতে পারিস নি। কারো টাকা পয়সার হেল্প লাগলে নিঃসংকোচে জানাবি কিন্তু। শুধু কি সেইটা দাদা, আমাদের হলে তো সমস্যা শেষ নয়। এক রুমে থাকি 25 জন, আবার টিনের চালায় ফুটা। একটু বৃষ্টি হইলেই তোষক সব ভিজে একাকার। সেকেন্ড ইয়ারের ভাইদেরকেই দেখি এখনো গণরুমে থাকি। আর আমরা তো কেবল ফার্স্ট ইয়ার। অন্যান্য হলের ফার্স্ট ইয়াররা তো ঠিকই সিট পেয়ে গেছে। আওলার ছাত্রদের প্রতি বৈষম্য করা হচ্ছে ভাই। বুয়েটের সব হলে কি একই রকম সুযোগ সুবিধা থাকা উচিত ছিল না? তার উপর এতবার আবেদন করছি, অথরিটির রেসপন্সই নাই কোনো। মাঝে মাঝে মনে হয় আজ ছাত্র রাজনীতি থাকলে স্টুডেন্টদের একটা ভয়েস থাকতো, অথরিটিও বারবার মূলা ঝুলাতে পারত না। তোরা কারা কারা মনে করিস ছাত্র রাজনীতি থাকলে ভালো হতো? দাদা, 1 নম্বরে হইলাম আমি। দাদা, আমিও। তোদের সমস্যাগুলো সত্যিই সিভিয়ার। আজ ঠিক করছিলাম সেটা নিয়েই তোদের সাথে কথা বলবো। তবে তার আগে তোদের একটা গল্প শোনাই। শোন, তোদের মতো একজন জলে মেধাবী ছেলের গল্প। দেখ তো, এই কয়দিনে বাসায় থেকে তবু চেহারাটা একটু উজ্জ্বল হয়েছে। কি খাস হলে? কই, ওজন তো বাড়ছে আমার ঢাকা গিয়ে। হলের এক টুকরা মুরগি আর ডাল খেয়ে কি স্বাস্থ্য হয়? এটা ওটা কিনে খাবি বাইরে থেকে। সেটা তো খাওয়া হয়ই মা। শোন, আজে বাজে খাবার খাবি না। খেজুর কিনবি, বাদাম কিনে রুমে রাখবি। রাত জেগে পড়িস, ক্ষুধা পেটে কি আর পড়া হয়? ভাবছি তুমিও ঢাকা চলো। ফাইয়াজের কলেজে 2 বছর না হয় বাসা নিয়ে থাকলা। সেটাই করতে হবে দেখছি। 2টা ছেলে আমার, কি খেয়ে না খেয়ে থাকিস তোরা? ওকে আবরার, আহারে কি অবস্থা হয়েছে তোর? পুরো পিঠে গুটি গুটি দেখ। আর বলো না মা, হলে এত ছাড় পোকা। মা, তোমার কি এমন কোনো ওষুধ আছে যেটা মাখলে ছাড় পোকা কামড়ায় না? হলে যে একটা নতুন তোষক বালিশ কিনবি। তাতে কি আর মুক্তি মিলবে মা? হল জুড়েই এই ছাড় পোকাদের রাজত্ব। রক্ত চুষে এরা অতিষ্ঠ করে ফেলে। রাতে ভাইয়া, তুমি যে সেদিন প্রোটিন সংশ্লেষ পড়াইলা, ভাবতেই অবাক লাগে। আমাদের শরীরে কত কত জটিল জটিল প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, আর কত দ্রুততার সাথে। এটা তো কিছুই না। শরীরে এমন অনেক কিছুই এখনো অজানা। যতই অজানাকে জানি, আমার খালি ওই আয়াতটাই মনে পড়ে, জানিস? তোমার রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো? রাত তো অনেক হলো রে, ঘুমিয়ে পড়ি। কালকে আবার সকাল সকাল উঠে বাস ধরতে হবে। জানো, মনটা চাইতেছে না এবার ঢাকায় ফেরত যাই। শুরুতে আমারও এমন লাগতো, বুঝলি। মায়ের সামনে বলি না, এমনিতেই আমাদের চোখের সামনে দেখেন না মা। এসব শুনলে
তার দুশ্চিন্তা আরও বাড়বে। শেষ একটা প্রশ্ন করি ভাইয়া, তুই যে আজকে ফেসবুকে লিখলি ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে, পড়লাম, কিন্তু একটা প্রশ্ন মাথায় আসলো, তাহলে কি একটা দেশ আরেকটা দেশের সহযোগিতা করবে না? সেটা তো করবেই, পারস্পরিক সহযোগিতা ছাড়া উন্নতি করতে পারবে না। কিন্তু সব রাষ্ট্রকেই অপরের সাহায্য করতে হবে নিজের স্বার্থ ঠিক রেখে। তাহলে ভারত যে আমাদের সাহায্য করলো মুক্তিযুদ্ধে, সেইটাও কি ভুলে যাব? আরে না, সেটা কেন ভুলবো? কিন্তু রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক আসলে মানুষের সাথে মানুষের সম্পর্কের মতো না। মানুষের ভালোবাসা তো নিঃস্বার্থ হতে পারে, কিন্তু রাষ্ট্র চলে নিজের লাভ ক্ষতির হিসাব করে। ইন্ডিয়া তো কিছুটা নিজের স্বার্থ থেকেই আমাদের সাহায্য করেছে মুক্তিযুদ্ধে, আর এটাই স্বাভাবিক। জানার পরিধি বাড়াতে হবে, বুঝলি? মূলধারা ৭১ বইটা তো পড়িসনি এখনো। ওটা পড়লে মুক্তিযুদ্ধের সময়কার পরাশক্তিগুলোর অ্যাকশন আর এর পেছনে তাদের লাভ ক্ষতির অঙ্কটা বুঝতে পারবি। আমায় এমন বইয়ের খোঁজ দিস তো মাঝে মাঝে। অসমাপ্ত আত্মজীবনী শেষ করলাম গত কয়েকদিনে। বঙ্গবন্ধুর জীবনের একটা নতুন ইনসাইট পাইলাম। কিশোর বয়স থেকেই কিন্তু অন্যরকম একটা কারিশমা ছিল ওনার। বই পড়ার অভ্যাস থাকলে একটা মজা আছে, বুঝলি? সমাজে প্রচলিত ভুল ধারণাগুলোকে ভাঙা যায়। হলে এসে আমার কাছ থেকে মূলধারা ৭১ বইটা নিয়ে যাস। সকালে উঠে ক্যালকুলেটরটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছিস? ড্রয়ারটায় দেখ। বাবা এনে তোর জন্য একটু খাবার রান্না করে দিলাম। এইটা কি এখন ব্যাগে আটবে? কত কিছু যে বেঁধে দিলা, আমার কাপড় চোপড় ঢোকানোর জায়গায় তো রাখো নাই তুমি। হলে পৌঁছাতে তো তোর দুপুরে খাবারের সময় চলে যাবে, তখন খাবি কোথায়? আচ্ছা, আমি চেষ্টা করি সবকিছু ব্যাগে আটানোর। আর মা, এক্ষুনি বের হতে হবে কিন্তু, নইলে বাস মিস করব। তাই তো, দাঁড়া ফায়াজকে ডেকে দিই। এই ফায়াজ, ফায়াজ উঠ উঠ, ভাইকে বিদায় দিয়ে আসি চল। থাক আম্মা, ও একটু রাত করে ঘুমাইছে, ঘুমাক। এই ফায়াজ, যত দ্রুত সম্ভব ঢাকায় চলে আসিস। হলে পৌঁছে হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, হলে পৌঁছাইছো? মা, মাত্র পৌঁছাইলাম। ঠিক আছে বাবা, ফ্রেশ হয়ে রেস্ট নে এখন। ও, আর খাবারটা বেলা গরম করে নিস, বন্ধুদের রেখে খাস না আবার। বেশি করে রাঁধে দিছি তোর রুমমেটদের জন্য, সবাই মিলে ভাগ করে খেয়ে নিস। বিকালে স্টুডেন্টকে পড়াতে যাওয়ার সময় রফিক ভাই ডেকে থামায় আবরারকে। একই জেলায় বাসা ওদের। ছোটবেলা থেকে ভাইকে শ্রদ্ধার চোখে দেখে এসেছে। মেধাবী ছাত্র ছিলেন, সাথে ছিলেন দুর্দান্ত স্ট্রাইকার। বল পায়ে পুরো স্কুল মাঠ দাপিয়ে বেড়াতেন। ভার্সিটিতে এসে ভাইয়ের জন্য সেই শ্রদ্ধার জায়গাটা আর নেই। বুয়েটে তো মেধাবী ছাত্রের ভিড়ে নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। ভুল পথে জীবনের হারানো জৌলুস ফিরিয়ে আনতে তৎপর হন। যোগ দেন অপরাজনীতিতে। ক্ষমতারই খেলা বড়ই আদিম প্রকৃতির। এই খেলা তিলে তিলে গড়া মানব সভ্যতাকে নাকচ করে দেয়। সহজ সরল মানুষদের ভেতর থেকে উন্মোচিত করে জলজ্যান্ত একটা পশু। কিরে আবরার, কখন আসলি? আসসালামু আলাইকুম ভাই। এই তো ভাই, আজকেই আসলাম। আপনি গেছিলেন কুষ্টিয়ায়? না রে, এই একটু কাজ ছিল, যেতে পারিনি এবার। তো কোথায় যাচ্ছিস তুই এখন? ভাই টিউশনে যাচ্ছিলাম আর কি। টিউশনে? আচ্ছা, যা তাইলে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ রফিক, বল। ভাই, আবরার তো হলে আসছে, এইমাত্র দেখলাম ওরে। আচ্ছা, তাহলে আজকে রাতে 2011-তে নিয়ে আয় ওকে, আর বাকিদেরও জানাই দিস। ঠিক আছে ভাই, আমি দেখতেছি পুরো বিষয়টা। ওর পেটের থেকে খবর বাইর কর। কিন্তু ভাই,
ওরে তো চিনি অনেক দিন থেকে, মনে তো হয় না ওর কোনো পলিটিক্যাল কানেকশন আছে। ছেলে ভালো, একটু শাসায় দিলেই সাবধান হয়ে যাবে। তুই বুঝতাছস না বিষয়টা রফিক? তুই ওরে স্বীকার করা যে ওই শিবিরের সাথে জড়িত, এটাই একটা মাইলেজ, বুঝলি? এত পোলাপান মিলে কি ঘোড়ার ঘাস কাটি আমরা? বড় ভাইদেরও তো কিছু করে দেখাইতে হবে নাকি? ঠিক আছে ভাই, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি দেখতেছি পুরো বিষয়টা। হ্যাঁ, তোর উপর দায়িত্ব দিলাম, সামনে তো সেন্ট্রাল কমিটি দিবে, দায়িত্ব নিতে শিখ এখন থেকে। ঠিক আছে ভাই। এই দোস্ত, এই ছাতার সার্কিটটার ফ্রিকোয়েন্সি রেসপন্স বুঝছিস? আরে হ্যাঁ, বলতে গেলে তো এই টপিকটা নিয়েই পড়েছিলাম পুরো ছুটি। দেখ, এইখানে যদি এভাবে শুরু করি। আবরার, রুমে আসিস? কে? তৌফিক, ভেতরে আয়। এদিকে একটু আয় তো। হ্যাঁ বল। তোর সাথে বড় ভাইরা একটু কথা বলবে, দোতলায় যাইতে বলছে। বড় ভাই? কি জন্যে? ওইটা গেলেই বুঝতে পারবি। এখন চল, বড় ভাইরা বসে আছে। আচ্ছা। নিচতলা থেকে দোতলায় যাওয়ার পথটা আজ যেন কিছুতেই শেষ হচ্ছে না। হলের মাঠে ঝকঝকে জ্যোৎস্নায় বসে একদল ছেলে গান ধরেছে, কিন্তু আবরারের মাথায় একটা দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে ক্রমাগত। সে এমন কি করেছে যার জন্য এই তলব? আবরারের তো এমন কিছুই মনে পড়ে না যার জন্য তার উপর কেউ রুষ্ট হতে পারে। সে গত একটা বছর যেভাবে হলে চলাফেরা করেছে, সম্প্রতি তার তো কোনো ব্যত্যয় ঘটেনি। নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস অনুভব করে সে, হয়তো এমনিতেই কোনো কাজে ডেকেছে ভাইরা। তবুও রুম 2011-র ভয়াবহতা সে ভুলতে পারে না। এই রুমই তো গত বছর শুধু সালাম না দেওয়ার কারণে মেরে তার বন্ধু কাউসারের হাত ভেঙে দিয়েছিল ভাইরা। ফার্স্ট ইয়ারের সেই দিনগুলো যে কি বিভীষিকাময় ছিল, ভাবলেই শরীর হিম হয়ে আসে তার। ভাই, আমরা আসছি। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আলোকিত ঘরটিকে আরো অন্ধকার করে তুলেছে নীরবতার চাদর। ওই তো ভোতা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা ছেলেটা, চেয়ারে বসে হাত ডলছে বারবার। ফাহিমকেও কি ডেকে আনা হয়েছে তারই মতো? তাই হবে ভাবে আবরার। একবার ফার্স্ট ইয়ারে থাকাকালীন নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল। এক বড় ভাই রুমে এসে বললেন, আন্দোলন? আন্দোলন আবার কি? তোরা ছোট, তোদের বের হওয়ার দরকার নাই। আমাদের জন্য আন্দোলন আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? তাই কি করে হয়? প্রতিবাদ করে উঠেছিল ফাহিম। মনে মনে ছেলেটার সাহসের তারিফ করেছিল আবরার। আচ্ছা আলো থেকে চোখ শুয়ে এলো। রুমে থাকা বাকি অন্যগুলোর দিকে তাকালো সে। আবরারের পা দুটো সঙ্গে সঙ্গে জমে অবশ হয়ে এলো। হায়নার মতন দেখতে। ওরা কি মানুষ? কোনো মানুষের চোখ অন্ধকারে এমন জ্বলতে পারে? নাকি নাকি শরীরের ভিতর ফুসতে থাকা জ্বলন্ত কড়াই হতে সীমাহীন আক্রোশ ছিটকে বের হচ্ছে আগুনের ঢলকার মতো? দরাম শব্দে দরজা বন্ধ দিয়ে ঝট করে পেছনে ঘুরে তাকালো সে। শিবির কেন করো আবরার? মানে কি বলতেছিস তুই? এই শুয়োর বাচ্চা, খুব চালাক ভাবছিস যে কে? রাশেদ, ও রুমে যা, ওর ল্যাপটপ আর ফোনটা নিয়ে আয়। জি ভাই, এখনই আনতেছি। তোর সাথে আর কে কে আছে বল? কিসের কথা বলতেছেন ভাই? এই মাদারচোদটা তো এত সহজে স্বীকার করবে না। স্টাম্পটা দে তো। আবরারের ফোন বাজতেছে ভাই, আননোন নাম্বার। ধর কলটা ধর। এ লাউডে দে।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? হ্যাঁ, কে বলছেন? আমি তোমার আন্টি বলছি। হ্যাঁ আন্টি, বলুন। জি আন্টি। চিনতে পেরেছো আমাকে? জি আন্টি, বুঝতে পারছি। তুমি কি ক্লাসে বাবা? না আন্টি, এখন তো হলে। ও, ভালো আছো তুমি? জি আন্টি, আছি। বলছি যে ওই যে ওর তো মেডিকেলে পরীক্ষা দিতে যাবে, তো ওখানে কি ফাইল নিয়ে যাওয়া যাবে বেটা? আন্টি, এটা তো আমার এখন খেয়াল নাই, ফাইল নিয়ে যাওয়া যায় কি না। দেখতে হবে, আপনার অ্যাডমিট কার্ড দেখতে হবে। অ্যাডমিট কার্ড দেখলে তারপরে বলা যাবে। ও আচ্ছা আন্টি, আমি পরে কথা বলি। আচ্ছা আচ্ছা বেটা। এই মামা, কি বং বানাইছিস তোরা? একটু সুখ করে যে তামাক খাবো তাও খাইতে দিবি না। এ যা, বংটাকে পরিষ্কার করে নিয়ে আয় যা। এই খানকির পোলা, ল্যাপটপ আর ফোনে পাসওয়ার্ড দে, দেখি কোন বাপের নির্দেশে কাম করস তুই। শোন কুকুরের বাচ্চা, যত দ্রুত শিকার করবি মায়ের তত কম পড়বে। ভাই আমি কিছু জানি না। এই রফিক, কিছু পাইলি ল্যাপটপে? ভাই, এর ফোনে ল্যাপটপে তো সন্দেহজনক কিছুই পাওয়া যায় নাই। এই মালটা তো দেখতেছি আগে থেকে রেডি হয়ে আছে, ট্রেনিং পাই আইছে নিজামির বাচ্চা। এই মামা, তুমি একটু টাইট দিয়ে দাও ভালো রে। এবার বিছানায় পাইলে বসে থাকা এক ছায়ামূর্তি উঠে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে তাকে চিনতে পারে আবরার, কুখ্যাত র্যাগার শাহিন। কথিত আছে তার প্রিয় টর্চার হলো ভিকটিমের পেটের উপর দাঁড়িয়ে সজোরে লাফানো, যতক্ষণ না পর্যন্ত অ্যাবডোমিনাল ওয়াল ফেটে প্রচন্ড যন্ত্রণা ছড়িয়ে পড়ে পুরো শরীরে। নারী উল্টে বমি করে দেয় অসহায় মানুষটি। আবরারের বুকের ভেতর থাকা হৃদযন্ত্র ততক্ষণে উন্মত্ত হয়ে উঠেছে, প্রতিটি স্পন্দনে অক্সিজেনের বদলে বইয়ে দিচ্ছে আদিম তীব্র ভয় মিশ্রিত রক্তের স্রোত। এক নিষ্ঠুর হাসি খেলে গেল শাহিনের মুখে। জ্বলন্ত সিগারেট চেপে ধরল আবরারের বাহু। বল কে কে আছে তোর সাথে, বল হারামজাদা। এই তোরা একটু এদিকে আয়, তোদের পয়রা শোনায় কি লিখছে হারামজাদা। বিশ্বের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যা ইঙ্গিত দিচ্ছে, সেই আলোকে বলতে হয় যে সম্প্রতি পার্শ্ববর্তী দেশের সাথে নবায়িত হওয়া চুক্তি আমাদের জন্য সুফল বয়ে আনবে না। এই সুর, সরকার কি করবে এটা তুই ঠিক করে দিবি, নাকি সরকারের তোর পছন্দ না? সরাই দিতে চাস? কোন দল চাস তুই আলবরের বাচ্চা? এ কি বল? আবরার বুঝতে পারলো না তার ভুলটা কোথায়। একটা স্বাধীন দেশের সৎ নাগরিক হিসেবে গঠনমূলক সমালোচনা করা তো তার কর্তব্যের মধ্যেই পড়ে। আপনারা ভুল ভাবতেছেন ভাই, আমার কথা বিশ্বাস করে। আমি কোনো কিছুর সাথে জড়িত না, আমি শুধু আমার দেশটার ভালো চাই। বড় অসহায় শোনালো ছেলেটার কণ্ঠ, কিন্তু ক্ষমতার ক্ষুধার্ত হয় নাকি দয়া করে নিরীহ হরিণের উপর? তাহলে যে তাকে অনাহারে মরতে হবে, আর এরপর সে নিজেই পরিণত হবে স্বজাতির খাদ্যে। ক্ষমতার শকুন বড় ভয়ানক। নৈতিকতার অনাহারে জর্জরিত মানুষের পাঁজর হতে হৃদয়টা খুবলে খেয়ে ফেলে সে। একটা প্রচন্ড থাপ্পড় এসে লাগলো আবরারের গালে। মাথাটা খো করে উঠল তার। টাল সামলাতে না পেরে খানিকটা টলে গেল শরীরটা, কানটা ঝাঝা করছে। তার গায়ে হাত তুললো শুধুমাত্র মত প্রকাশ করার কারণে। এবার রোগ চেপে গেল আবরারের। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে সে বলল, সত্যের পথে চলার জন্য এক আল্লাহ ছাড়া আর কারো আনুগত্যের আশ্রয় নিতে হয় না। আফসোস, তবে ক্ষমতার ছানি পড়ে তাবেদারদের কাছে সে সত্য দৃষ্টিগোচর হয় না কোনো কালে। রাজাকারের পোলা তেজ কি দেখছো?
হায়নার পাল থেকে তীব্র জিঘাংসা মিশ্রিত হাড় হিম করা সম্মিলিত হাসি বদ্ধ ঘর কাঁপিয়ে ঠাঁই দিল শাহিনের ঠোঁটের কোণায়। এ ফাহিম, লেদানির বাচ্চা, চেয়ারে বসে আসুস কেন? শালার হাত দুইটা ধর। অবাক হয়ে ফাহিমের দিকে তাকালো আবরার। বোকা ছেলেটার পক্ষে জানা সম্ভব নয় তারই অগোচরে তারই পাশে ঘুমানো নিরীহ চেহারার এই ছেলেটিকে স্বীকার করে নিয়েছে হায়নার পাল। ক্ষমতা যদি কলুষিত করে, তবে পরম ক্ষমতা মানুষকে পশুতে পরিণত করে এক অসাধারণ উপায়। ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে ফাহিম। ভ্রুজোড়া শক্ত হয়ে চেপে বসেছে চশমার রিমের উপর। শক্ত চোয়ালে ভুতুরে আলো প্রতিফলিত হয়ে যে চেহারাটা তৈরি হয়েছে, তার মাঝে বন্ধুত্বের লেশ মাত্র নেই। ফাহিম, তুইও শেষ পর্যন্ত যোগ দিলি নরকের কীটদের সাথে। ঘেন্নায় চোখ মুখ কুচকে গেল আবরারের। তবে ফাহিমের চামড়ার বেল্ট আবরারের বাম চোখ কুচকে দিল সারা জীবনের জন্য। চিৎকার করে মাটিতে বসে পড়ল আবরার। হায়নার পালটা যেন এই অপেক্ষাই করছিল। তীব্র আক্রোশে একযোগে ঝাঁপিয়ে পড়ল সবাই মিলে। চলতে লাগলো এলোপাথারি চর, লাথি, ঘুষি আর অকথ্য গালিগালাজ। রক্তপিপাসু শাহিনের আনন্দ মিশ্রিত গলা ভেসে আসে। ভাঙ এই বেশ্যার পোলার পা ভাঙ্গা হাতে ধরায় দে। শুয়োরের বাচ্চা, কত দম আছে দেখবো, কেউ থামবি না। মার, আরো মার। ভাই ভাই, এ তো মনে হয় জ্ঞান হারাই ফেলছে। নাটক করতেছে হালায়। হারামিডারে আরো 2 ঘন্টা পিরানো যাইব। 2টা পেইন কিলার খাওয়া হালারে। ঠিক কয়বার জ্ঞান হারিয়েছে আবরারের মনে নেই। তার ক্ষত বিক্ষত দেহ, ফুলে যাওয়া মুখ, রক্তাক্ত গাল হয়ে উঠল যন্ত্রণার ক্যানভাস। ব্যথায় কুকড়ে যাওয়া ঠোঁট দুটো কোনো মতে ফাঁক করে অস্ফুট স্বরে পানি পানি। পেশাব খাবি? পেশাব? দরজার চৌকাঠে দাঁড়ানো মায়ের মমতা মাখা মুখটা কেন বারবার মনে পড়ছে আবরারের। মায়ের সাথে কি আর দেখা হবে না তাহলে? ওরা কি মেরে ফেলবে তাকে? আমার সাথে একটু কথা বলতে দাও তোমরা। আম্মা, পানি। কিরে, হালায় স্বীকার করছে? ভাই, হারামির বাচ্চা তেজ কি, এত পিটাইলাম তাও স্বীকার করতেছে না। তাইলে মায়ের পরিমাণ বাড়া, রড নিয়ে আয়, ওর মুখের থেকে স্বীকারোক্তি বাইর কর যেমনে পারস। তোদের সাকুরার ট্রিটের ব্যবস্থা আমি করতেছি। এই থামা গেলি কেন? রড নে, আজকে ওরে মায়েরাই ফেলাম। রডের প্রতিটি আঘাতে রোমকূপ দিয়ে ঢুকে পড়ছে যন্ত্রণার অসহ্য ঢেউ। তলিয়ে নিয়ে যাচ্ছে তাকে অজানা নারকীয় পাতালে। এক্ষুনি শ্বাস নিতে না পারলে বিস্ফোরিত হবে ফুসফুস। অথচ সারা বায়ুমণ্ডল জুড়ে যেন সহস্র কাচের টুকরো। কপাল থেকে ঘাম গড়িয়ে মিশে যাচ্ছে উন্মুক্ত ক্ষতস্থান হতে ঝরা রক্তের সাথে। চোখ বন্ধ করে ফেলল আবরার। সাথে সাথে মানুষ ফুটে আবারও ভেসে এলো মায়ের মুখটা। আয় বাবা, আমার কাছে আয়। কষ্ট হচ্ছে খুব বাবা। হার মানবি না বাবা, হার মানবি না। মাগো, মা, আয় শোনা, আয় শোনা আমার কাছে। আমার মাথা এখন তোমার কোলে। তোমার সফেদ শাড়ি
যাবে মা। 6 ঘন্টা অত্যাচারের পর আবরার মারা গেল রাত 2:30টার সময়। দুইজন মিলে ক্ষতবিক্ষত দেহটা ফেলে গেল সিঁড়ির কোণায়। যে খোকার শরীরে ঝাড় পোকার দাগ দেখলে তার মা আটকে উঠত, তার রক্তমাখা কালছিটে দেহটা পড়ে রইল মহাকালের গর্ভে। পরদিন তার মা এসে ছেলের রক্তাক্ত ঠান্ডা দেহে শেষবারের মতো হাত বুলিয়ে দিতে গিয়ে আটকে উঠবেন না, কান্নায় ভেঙেও পড়বেন না, আল্লাহর কাছে ন্যায় বিচারের ফরিয়াদ জানাবেন শুধু। যে মুখে থাকতো সবসময় অমায়িক হাসি, বুদ্ধিদীপ্ত চোখে খেলা করত ব্যক্তিত্বের অভিব্যক্তি, তা যদিও এখন ম্লান হয়ে গেছে কিন্তু নিভে যায়নি। তার বদলে সেখানে খেলা করছে আশ্চর্য আভা, যেন বলতে চাইছে আমি ন্যায়, আমি সত্য, আর সত্য অক্ষয়। কালের পরিক্রমায়, প্রতারণার অন্ধকার ও ক্ষমতার অত্যাচারে ইতিহাসের পাতাগুলো বারবার রক্তাক্ত হয়েছে। শাসকদের উত্থান ও পতন হয়েছে, সাম্রাজ্যগুলো ভেঙে গেছে, কিন্তু তবুও আমার শিখা জল জল করে জ্বলেছে তাদের হৃদয়ে, যারা সাহস করেছে মিথ্যার স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর। যদি পৃথিবীর আকাশ কালো মেঘে ছেয়ে যায়, মিথ্যা ছায়ার মতো নাচতে থাকে, দম্ভ আর অহংকার তুঙ্গে পৌঁছে যায়, আমিই হব সেই ধ্রুবতারা যে তোমাকে পথ দেখাবে এই গোলক ধাঁধায়। তুমি রূপে জানোয়ার কিনা আমাকে মারবে? মনে রেখো, সময়ের বাতাস মিথ্যা বালির দুর্গকে উড়িয়ে নিয়ে যাবে। কেবল সত্যের স্তম্ভগুলো দাঁড়িয়ে থাকবে বীর দর্পে, মাথা উঁচু করে কারবালার প্রান্তে। অনন্ত মহাকালের পথে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে। কিশোরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখ দুটো টলমল করছে বেদনার ভারে। সেই ভয়াল কালো রাত, সেই নৃশংস অত্যাচারের কোনোটি চাক্ষুষ দেখা হয়নি তার, কিন্তু আজ জুনিয়রদের কাছে সেই ঘটনার পুনরাবৃত্তি করতে গিয়ে কিশোর যেন স্পষ্ট অনুভব করছিল প্রতিটি যন্ত্রণাদায়ক মুহূর্ত। মনোজের সুবীরের চোখেও তখন বইছে অশ্রুধারা। যে ছাত্র রাজনীতি এক নিরীহ মেধাবী যুবকের প্রাণ কেড়ে নিল, তারা কেন এতদিন মনে মনে সেই ছাত্র রাজনীতির জন্য উন্মুখ হয়েছিল? ভাবতেই নিজেদের উপর ঘৃণা হলো তাদের। তোদের দেখে বড় হিংসে হয় বুঝলি। এই যে সমস্যার কথা মুখ ফুটে বলতে পারিস। ছাত্র রাজনীতির সময় একবার কি হয়েছিল জানিস? ডাইনিংয়ে খাবারের জঘন্য মান নিয়ে কথা বলায় অনিমেষকে মেরে ওর পায়ের লিগামেন্ট ছিঁড়ে দিয়েছিল ভাইরা। তোদের সমস্যাগুলো নিয়ে আমরা প্রভোস্টের সাথে বসছি অলরেডি। দরকার হলে ভিসি স্যারের কাছে যাব, বারবার যাব। কিন্তু এসবের জন্য আমাদের ছাত্র রাজনীতির দরকার নেই, নিজেদের একসাথে থাকাটাই যথেষ্ট। আর এখানকার সবচেয়ে সেরা জিনিস কি জানিস? এখানে সিনিয়র জুনিয়র সবাই মিলেমিশে একসাথে থাকে। সরস্বতী পুজো, দীপাবলি, দোল উৎসবের রং খেলা, এই ছোট্ট মাঠে বসে গানের আসর, বৃষ্টিতে ভিজে ফুটবল, এত সুন্দর স্মৃতির মাঝে র্যাগিং, মারপিট, হেনস্থা আজীবন একটা ট্রমা হয়ে থাকে। আর এর সবচেয়ে বড় ভিকটিম হয় তোদের মতো নিরীহ ছাত্ররা। কান্না ধরা গলা সুবীর বলে উঠল, ছাত্র রাজনীতির ঠিকানা এই মুহূর্ত থেকে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরিবারে একজন সদস্য হিসেবে আমি এই বিশ্ববিদ্যালয়ের সকলে কল্যাণ ও নিরাপত্তার নিমিত্তে আমার উপর অর্পিত ব্যক্তিগত ও সাংস্কৃতিক, নৈতিক ও মানবিক সকল প্রকার দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে পালন করব। এই বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আমার জ্ঞাতসারে হওয়া প্রত্যেক অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে আমি সর্বদা সোচ্চার থাকব। আমি আরো প্রতিজ্ঞা করছি যে এই বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির উত্থানকে আমরা সম্মিলিতভাবে রুখে দেব। নৈতিকতার সাথে অসামঞ্জস্যপূর্ণ সব ধরনের বৈষম্যমূলক অপসংস্কৃতি এবং ক্ষমতার অপব্যবহার আমরা সমূলে উৎপাটিত করব। এই আঙিনায় যেন আর কোনো নিষ্পাপ প্রাণ ঝরে না যায়, আর কোনো নিরপরাধ যেন